আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 29 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সোশ্যাল মিডিয়ায় অশালীন কন্টেন্টে উদ্বেগ, বয়স যাচাইয়ে আধার ব্যবহারের ইঙ্গিত সুপ্রিম কোর্টের। রাম মন্দির নির্মাণে ব্যয় 1800 কোটি, 5 বছরে শ্রম দিয়েছে 4000-এর বেশি মানুষ। উত্তর করিমগঞ্জে তফসিলি সম্প্রদায় থেকে বিজেপি টিকিট প্রদানের দাবি জোরালো হচ্ছে। বিধায়ক নির্বাচিত হওয়া বড় চ্যালেঞ্জ নয়, আত্মবিশ্বাসী অমরেশ। কাটিগুড়ায় কংগ্রেস টিকিট প্রত্যাশী পাপন দেবের গণসংযোগ অব্যাহত, মনোনয়ন পেলে জয় নিশ্চিত, দাবি সমর্থকদের। শ্রীভূমির সরকারি হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ যুব কংগ্রেস এনএসইউআইর, খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস যুগ্ম সঞ্চালকের। চা বাগানের মালিকদের জন্য জমি বরাদ্দ, শ্রমিকদের জন্য নয় কেন? বিধানসভায় বিস্ফোরক করিম ওরফে সাজু। সনবিল এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যা দাবি পরিবারের। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রেরণা প্রকল্প চালু, এবার থেকে চলতি মাস থেকে মিলবে 300 টাকা করে। 6 নম্বর জাতীয় সড়ক এখন মরণ ফাঁদ, এনএইচআইডিসিলের গাফিলতিতে বেড়ে চলেছে দুর্ঘটনা, খুবই ফুসছে জনতা। এবং সর্বশেষ খবরটি হল, শ্রীভূমিতে অঙ্গনওয়াড়ি কর্মীর বিজেপি নেতৃত্বে যোগদান নিয়ে বিতর্ক তুঙ্গে, সরকারি চাকরি রেখে সক্রিয় রাজনীতি, মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা, খুদ শাসক দলের নেতারই বিরোধিতা, চাকরি না ছেড়ে দলীয় পদ কোনোভাবেই সম্ভব নয়। এবারে শুনুন বিস্তারিত খবর। সোশ্যাল মিডিয়ায় অশালীন ও প্রাপ্তবয়স্ক কন্টেন্ট আজকাল সহজেই চোখে পড়ে। শুধু একটি ক্লিকেই বয়স নিশ্চিত করার ব্যবস্থা থাকায় অপ্রাপ্তবয়স্করাও অনায়াসে এই ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, অনলাইনে কী ধরনের কন্টেন্ট থাকবে, কী বিষয়ে জনসমক্ষে উপস্থাপন করা যাবে, এসব নির্ধারণে দেশে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার প্রয়োজন আছে। আদালত মনে করে বয়স যাচাইকে আরও কঠোর করতে হলে আধারভিত্তিক শনাক্তকরণ বিবেচনা করা যেতে পারে। সলিসিটর জেনারেল তুষার মেহতাও এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। মামলার পরবর্তী শুনানি 4 সপ্তাহ পরে হবে। উল্লেখ্য, ইন্টারনেটে অশালীন কন্টেন্ট নিয়ন্ত্রণে কেন্দ্র দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক অভিযোগের ভিত্তিতে 18টি ওটিটি প্ল্যাটফর্ম, 19টি ওয়েবসাইট এবং 10টি অ্যাপ বন্ধ করে দেয়। সেই সঙ্গে যুক্ত 57টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছিল। সরকারের বক্তব্য, এসব প্ল্যাটফর্মের বড় অংশের কন্টেন্টে অযথা নগ্নতা দেখানো হয়েছিল এবং মহিলাদের অসম্মান করা হয়েছে। পরবর্তী খবর, রাম মন্দির নির্মাণে ব্যয় 1800 কোটি, 5 বছরে শ্রম দিয়েছে 4000-এর বেশি মানুষ। অযোধ্যায় রাম মন্দির এখন কার্যত সম্পূর্ণ। কয়েকদিন আগে ধ্বজা উত্তোলনের মধ্যেই মন্দির চত্বরে নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। মূল কাঠামো এখন দাঁড়িয়ে গেলেও চারদিকের পরিকাঠামো নির্মাণ এখনও চলমান। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি নৃপেন মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাজ শেষ হলেও সীমানা, অডিটোরিয়াম এবং অন্য আনুষঙ্গিক কাঠামো তৈরির কাজ 2026 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তার তথ্য অনুযায়ী মন্দির প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 3000 কোটি টাকার অনুদান এসেছে, যার মধ্যে খরচ হয়েছে প্রায় 1800 কোটি। গত 5 বছরে এই নির্মাণযজ্ঞে যুক্ত থেকেছেন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার ও গবেষকদের একটি বড় দল। তাদের সঙ্গে দিনরাত কাজ করেছেন 4000-এরও বেশি শ্রমিক। তাদের হাত ধরেই ধাপে ধাপে বর্তমান রূপ পেয়েছে রাম মন্দির। 2024 সালে গর্ভগৃহ উদ্বোধনের পর এবছর অনুষ্ঠিত হয়েছে ধ্বজা উত্তোলন। পরবর্তী খবর, কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জোরদার জনসংযোগ অব্যাহত রেখেছেন পাপন দেব। ফলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে পাপন দেবের নাম ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছে। শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এই তরুণ সংগঠক প্রতিদিনের ধারাবাহিকতায় কাটিগুড়া কেন্দ্রের অন্তর্গত বদরপুর হনুমান মন্দির এলাকা থেকে রেলওয়ে ক্রসিং পর্যন্ত ব্যবসায়িক অঙ্গন পরিদর্শন করেন। একে একে প্রতিটি দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের মতামত এবং সমস্যাগুলো আন্তরিকভাবে শোনার চেষ্টা করেন। এদিন পথচারী, স্থানীয় বাসিন্দা ও কর্মজীবী মানুষজনের সঙ্গেও তিনি সরাসরি আলাপচারিতায় অংশ নেন। সমর্থন ও সৌহার্দ্যের যে আবহ তৈরি হয়
তাতে কাটিগোড়ার সাধারণ মানুষের কাছে পাপন দেব আজ আস্থার একটি পরিচিত নাম হয়ে উঠছেন বলে তার সমর্থকদের দাবি। পরবর্তী খবর, শ্রীভূমির সরকারি হাসপাতালের অব্যবস্থা নিয়ে ক্ষোভ যুব কংগ্রেস এনএসইউআইয়ের। করিমগঞ্জ সরকারি হাসপাতালের বেহাল অবস্থা ফিরছে না। কোটি কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হলেও জরুরিকালীন পরিস্থিতিতে জেলার একমাত্র সরকারি হাসপাতালে কোনো কিছুই পাওয়া যায় না। চরবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে নিকটাত্মীয়দের। সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উদাসীনতা মেনে নেওয়া হবে না। জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের মুখোমুখি হয়ে একথা বলেন জেলা যুব কংগ্রেস মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। শুভজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এনএসইউআইয়ের জেলা সভাপতি সুস্মিত দেব, আশরফ আলম, মন্দিরা দাস, সলমন তালুকদার সহ অন্যরা জেলার নবাগত যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর মনীন্দ্র সূত্রধরের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে লিফট নষ্ট হয়ে রয়েছে, কিন্তু বিভাগীয় উদাসীনতায় তা সংস্কার করা হচ্ছে না। ফলে দ্বিতল বা ত্রিতলে অসুস্থ রোগী নিয়ে ছুটে যেতে সমস্যার সম্মুখীন হন রোগীর নিকটাত্মীয়রা। হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট থাকা সত্ত্বেও অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে প্রায়শই। সব থেকে আশ্চর্যের বিষয়, জেলার একমাত্র সরকারি হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট আইসিইউ যাত্রারম্ভ করলেও বাস্তবে 6 শয্যার আইসিইউ চলছে। তাছাড়া জেলার একমাত্র সরকারি হাসপাতালের আইসিইউ এসির বদলে ফ্যান দিয়ে চলছে বলে ক্ষোভ ব্যক্ত করেন শুভজিৎ, সুস্মিত। তারা বলেন, হাসপাতালে এসে প্রায়শই রোগীরা পর্যাপ্ত পরিষেবা লাভ করতে পারেন না। প্রয়োজনীয় ওষুধপত্র যেমন পাওয়া যায় না, তেমনি কুকুর বেড়ালের কামড়ের জরুরি ভ্যাকসিন করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাওয়া যায় না বলে অভিযোগ করেন। বলেন, হাসপাতাল পরিচালন সমিতির চেয়ারম্যান পদে জেলার মন্ত্রী থাকার পরও অবস্থার পরিবর্তন হচ্ছে না। পরবর্তী খবর, সরকার যদি চা বাগানের মালিকদের জন্য হাজার হাজার বিঘা জমি বরাদ্দ করতে পারে, তবে সেই চা বাগানের প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করা শ্রমিক ও বাসিন্দাদের কোনো ভূমি অধিকার দেওয়া হবে না। বিধানসভা এই প্রশ্ন ছুড়ে কার্যত সরকারের স্নায়ুতে আঘাত করলেন সুনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া। তিনি সোজা সাপটা বলেন, ডিরেক্ট অ্যালটমেন্ট কেন দেওয়া হচ্ছে না? সরকার কাদের জন্য? চা শিল্পের মালিকদের জন্য, না যাদের গ্রামে এই শিল্প দাঁড়িয়ে সেই শ্রমিকদের জন্য? এরপরই বিদ্যুতের মতো তীর ছুড়লেন তিনি। চা বাগানের ব্যক্তিগত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে 2000 টাকা পাঠালে ভোট মিলবে ঠিকই, কিন্তু তাদের চা শ্রমিকদের ভবিষ্যৎ বদলাবে না। চা শ্রমিকদের উদ্দেশ্যে সরকারি প্রকল্প নিয়ে তার এই তীব্র খুব স্পষ্ট বার্তা দিয়েছে, ও ভোটের রাজনীতি নয়, প্রয়োজন বাস্তব উন্নয়ন। সাজু আরও বলেন, সময় এসেছে মনোভাব বদলানোর। শ্রমিকের ছেলে শ্রমিকই হবে, এই মানসিকতা ভাঙতেই হবে। তার প্রস্তাব, বছরে অন্তত 1000 জন শ্রমিক সন্তানকে মালয়েশিয়া সহ উন্নত দেশে পাঠানো হোক আধুনিক পদ্ধতিতে পাতা তোলা শিখতে। ফিরে এলে তাদের লেবার নয়, বলা হোক প্রশিক্ষক, তদারককারী বা চা শিল্পের দক্ষ কর্মী। সাজুর যুক্তি, এতে কম শ্রমে বেশি উৎপাদন সম্ভব, আর চা শিল্পকে বাঁচাতে হলে আধুনিকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই। তার অভিযোগ, সরকার এ বিষয়ে উদাসীন, বরং এই গুরুত্বপূর্ণ শিল্পকে রাজনৈতিক কারবারে নামিয়ে এনেছে। চা জনগোষ্ঠী থেকে উঠে আসা বিধায়কদের উদ্দেশ্যে খুব ডাকেননি তিনি। তার প্রশ্ন, আপনারা কেন চুপ? আপনারাই তো এই সম্প্রদায়ের মুখ। তবে সাজুর দাবি, 2000 টাকা দেওয়া নিয়ে তার আপত্তি নেই, কিন্তু প্রয়োজন একটি নিখুঁত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা শ্রমিকদের শিক্ষা, দক্ষতা, মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করবে। শেষে তার কণ্ঠে উঠে সতর্কতা, চা শ্রমিকদের ঘাম, রক্ত আর পরিশ্রমে এই রাজ্যের এক বড় অর্থনীতি দাঁড়িয়ে। পরবর্তী খবর, সনবিলের সিঙ্গুয়া ফুলতুলি এলাকায় শুক্রবার সকালে উদ্ধার হয়েছে এক ক্ষতবিক্ষত অবস্থাবন্দি দেহ। ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। মৃত ব্যক্তি বছর 35-এর শরীফুদ্দিন বলে শনাক্ত হয়েছে। পেশায় ল্যাব তুষক ফেরিওয়ালা শরীফুদ্দিনের বাড়ি একই এলাকার চিনালাল গ্রামে। শুক্রবার ভোরে সিঙ্গুয়া ফুলতুলি গ্রামের সেতু সংলগ্ন এলাকায় নালায় পড়ে থাকা একটি বস্তা দেখে সন্দেহ হয়ে পথচারীদের খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমে যায়। এতে পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন রামকৃষ্ণনগরের ওসি সহ কালীবাড়ি ফাঁড়ির ইনচার্জ। পরবর্তী খবর, এবার রাজ্যের 10ম শ্রেণীর পরীক্ষার্থীদের শিক্ষা জীবনে আর্থিক ও মানসিক স্থিতি আনতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল রাজ্য সরকার। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রেরণা নামের একটি নতুন শিক্ষা সহায়ক প্রকল্প।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল এসএসইবির আওতায় হাই স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার্থী এবং আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণীর সিবিএসই পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন সহায়তা প্রদান করা। রাজ্যে এই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হলো, যার অন্তর্ভুক্ত মোট 4.40 লক্ষ পড়ুয়া চলতি মাস থেকে টানা 4 মাস প্রতি মাসে 300 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। সরাসরি রাজনীতির ময়দানে নেমে গেলেন সুদীপা নাথ। সমাজ কল্যাণ দফতরের অধীনে দুর্লভচূড়া আইসিডিএস প্রকল্পের শিলাচূড়া দ্বিতীয় খণ্ডের 30 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত এই সরকারি নিযুক্ত মহিলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এমনই একটি চাঞ্চল্যকর নিয়োগপত্র এখন ভাইরাল শহরে। জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক ও জেলা মহিলা মোর্চার সভানেত্রী জ্যোতিকাদের স্বাক্ষরিত এই নিয়োগপত্র ঘিরেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। সরকারি চাকরি করা অবস্থায় রাজনৈতিক পদে অধিষ্ঠান, এটা আইনত এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অবৈধ বলেই মনে করছেন সচেতন মহল। এ প্রসঙ্গে যখন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও শাসক দলের গুরুত্বপূর্ণ মুখ মিশন রঞ্জন দাসকে প্রশ্ন করা হয়, তিনি ক্যামেরার সামনে স্পষ্টভাবে বলেন, এই দুই অবস্থান একসঙ্গে সম্ভব নয়। যদি দল করেন চাকরি ছাড়তে হবে, আর চাকরিতে থাকলে কোনোভাবেই সক্রিয় রাজনৈতিক পদে থাকা যায় না। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীরও এ বিষয়ে বারবার কড়া নির্দেশ রয়েছে। কোনো সরকারি কর্মী প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন না। শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ও স্পষ্ট বলেছেন, সরকারি কর্মচারী রাজনীতিতে সক্রিয় থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাহলে প্রশ্ন উঠছে, সেই নির্দেশনা উপেক্ষা করে কিভাবে সরকারি চাকরিজীবী সুদীপা নাথকে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বের পদে বসানো হলো? জেলা নেতৃত্ব কি রাজ্যের নীতিকে অমান্য করল, নাকি দলের ভিতরে অন্য কোনো রাজনৈতিক কাজ করছে? স্থানীয়দের মতে সরকারি দফতর এবং দলীয় রাজনীতির এই মিশ্রণ প্রশাসনিক নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের সরাসরি অপমান। পরবর্তী খবর, বরাক উপত্যকার 3 জেলার হৃৎপিণ্ড 6 নম্বর জাতীয় সড়ক শিলচর শিলং গুয়াহাটি সংযোগের এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার মানুষ, অথচ সেই গুরুত্বপূর্ণ সড়কটাই আজ এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। বিশেষ করে কালাইন থেকে কালাইনচূড়া পর্যন্ত অংশে রাস্তার যা অবস্থা, তা দেখে যে কারো চোখ কপালে উঠবে। ছোটো বড়ো নয়, প্রায় প্রতিটি মোড়ে প্রতিটি বাঁকে কোথাও বা সোজা পথেই দেখা মিলছে গভীর গর্তের। যেন নির্মাণ সংস্থার অবহেলা আর উদাসীনতার কবরস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে গর্তগুলো। স্থানীয় বাসিন্দাদের কথায়, এই সড়ক দিয়ে চলা মানে প্রতিদিন মৃত্যুকে পাশ দিয়ে হেঁটে যাওয়া। বহু বাইক আরোহী পড়ে গিয়ে হাত পা ভেঙেছেন, অটো টেম্পোর যাত্রীরা আহত হয়েছেন নিত্যদিন। বহু যাত্রী আবার গাড়ির ধাক্কা খেয়ে বা ফসকে পড়ে প্রাণ নিয়ে ফিরেছেন, অথচ দায়িত্বপ্রাপ্ত সংস্থার টনক নড়েনি। আর বৃষ্টি হলেই সড়কের পরিস্থিতি আরও বিভৎস। পানি জমে গর্ত ডেকে গেলে কোনটা সড়ক আর কোনটা কালো গব্বর তফাৎ করা যায় না। কপাল খারাপ হলে সরাসরি পড়ে যান দুর্ঘটনার কবলে। মাত্র কয়েক মাস ধরে এলাকার মানুষ, ব্যবসায়ী, যাত্রী অনেকেই লিখিতভাবে অভিযোগ করেছেন এনএইচআইডিসিএলের কাছে। প্রশাসনের দরজায় কড়া নেড়ে বলেছেন, এই সড়ক যেন আর কোনো প্রাণ না যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে দায়িত্বপ্রাপ্ত সংস্থা চূড়ান্ত নীরব। শিলচর থেকে গুয়াহাটি একটি জাতীয় সড়ক ধরে যুক্ত এই বাস্তবতা যেন ভুলে বসেছে এনএইচআইডিসিএল। বর্ষা মরশুম শেষ হয়েছে বেশ কিছুদিন, অথচ ক্ষতিগ্রস্ত অংশ মেরামত তো দূরের কথা, কোথাও সঠিক সার্ভে পর্যন্ত চোখে পড়েনি। মাঝে মাঝে খানিক পাথর ফেলে দায় সারা হয়, কয়েক ঘন্টার মধ্যেই সেই পাথর সরে গিয়ে ফের আগের ভয়ঙ্কর পরিস্থিতি। এই সড়কে প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া, রোগী, শ্রমিক সবাই যাতায়াত করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।